করোনা ভাইরাসের বিশ্বব্যাপী প্রাদুর্ভাবের ফলে গোটা বিশ্বজুড়েই এক অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এমত অবস্থায় আমাদের দেশেও যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে সেগুলিও অনির্দিষ্টকালের জন্য বন্ধ। কিন্তু যারা ছাত্ররা, তোমরা রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুরের ছাত্ররা, তোমরা নিশ্চয়ই বাড়িতে পড়াশোনা করছো এবং তোমাদের এই পড়াশোনাকেই আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, একটু সাহায্য করার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আজকে আমি জিওগ্রাফি বা ভূগোল পড়াবো ক্লাস 9-এর 4th চ্যাপ্টার বা চতুর্থ অধ্যায়টি। চতুর্থ অধ্যায়টি কি আছে? জিওমরফিক প্রসেসেস অ্যান্ড ল্যান্ডফর্মস অফ দ্য আর্থ, আর বাংলায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। প্রথমে একটা জিনিস বলে রাখা ভালো যে বাংলায় একবার আলোচনা করলাম, তারপরে আবার পৃথকভাবে একটি ইংরাজিতে ডেমনস্ট্রেশন দিয়ে ভিডিও করা, ইট ইজ কোয়াইট টাইম কনসুমিং। সেই জন্য সুবিধার্থে আমরা একটি ভিডিওর মধ্যেই বাংলা এবং ইংরাজি দুই মাধ্যমের ছাত্ররাই যাতে উপকৃত হয় সেইভাবেই পড়ানোর চেষ্টা করব। সেক্ষেত্রে কি কি করতে পারি? এক হচ্ছে বাংলাতে বললেও যে সমস্ত ইংরাজি টার্ম আছে সেগুলি ব্যবহার করা হবে। দ্বিতীয়ত, ইংরাজিতে যদি কোনো ডেফিনিশন দেওয়া হয়ে থাকে সেটিরও ভাষান্তর করে দেওয়া হবে, অর্থাৎ ট্রান্সলেশন থাকবে। তবে তৃতীয় আরেকটি পয়েন্ট আছে, সেটি হচ্ছে যে কিছু কিছু শব্দ যেগুলি মূলত লেখা হয়েছিল ইংরাজিতে, পরে সেগুলি ভাষান্তর করা হয়েছে বাংলাতে, যে শব্দগুলি আবার বিভিন্ন গ্রিক বা ল্যাটিন শব্দ থেকে এসছে, সেই সমস্ত আলোচনার জায়গায় কিন্তু বাংলা ছাত্ররাও পুরোপুরি ইংরাজিকে পরিহার করতে পারবে না। তবুও যতটা সম্ভব ভারসাম্য বজায় রেখেই পড়ানোর চেষ্টা করা হবে। তো এই অধ্যায়ের 4টে ভাগ আছে, 4টে পার্ট। কি কি 4টে পার্ট? প্রথম অংশ যেটা, সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি, ভূমিকা। সেখানে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা জিওমরফিক প্রসেস কি, কত রকম তার প্রকারভেদ আছে, মহীভাবক আলোড়ন, গিরিজনী আলোড়ন ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা হবে। পরে যেটা সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে মাউন্টেন বা পর্বত নিয়ে। সেখানে বিভিন্ন পর্বতের উৎপত্তি প্রণালী, তাদের শ্রেণী বিভাগ ইত্যাদি নিয়ে আলোচনা হবে। তৃতীয় যে ভাগ, সেটি হচ্ছে প্লেটো বা মালভূমি নিয়ে আলোচনা, এবং শেষ ভাগে আছে সমভূমি বা প্লেন নিয়ে আলোচনা। তা মূলত এখন আমরা যেটা ইন্ট্রোডাকশন পর্যায়ে আছি সেখানে চলে যাই। এখানে আছে জিওমরফিক প্রসেসেস। পরের অংশটা আমরা বাদ দিলাম, শুধু জিওমরফিক প্রসেসটা নিয়ে এখন ভাবছি। জিওমরফিক এই কথাটা থেকে আমরা বুঝতে পারছি এটা একটা নতুন টার্ম। জিওগ্রাফি শব্দটা শুনেছি আমরা, জিওমরফিক শব্দটা শুনিনি। জিওমরফিক শব্দটা এসছে কোত্থেকে? জিওমরফোলজি থেকে। জিওমরফোলজির বাংলা হচ্ছে ভূমিরূপ বিদ্যা। এই যে ভূমিরূপ গঠনকারী বলছি, ভূমিরূপ বিদ্যা হচ্ছে জিওমরফোলজি। জিওমরফোলজি, this word comes from the word consists of 3 Greek words, namely G, স্পেলিংটা হচ্ছে GE, তার মানে হচ্ছে আর্থ বা পৃথিবী। The second word is morphology, মরফোলজি মরফো যে অংশটা আছে, মরফ। এক্ষেত্রে বলা দরকার যেটা হচ্ছে বানান দুটিই হয়, একটা হচ্ছে MORPHE হয়, আবার MORFE হয়। এর অর্থ হচ্ছে ফর্ম ইংরেজিতে, মানে বাংলায় আকৃতি। The third one is logos, LOGOS। লোগস শব্দটির অর্থ হচ্ছে ডিসকোর্স অর স্টাডি ইংরেজিতে, আর বাংলায় শাস্ত্র বা বিজ্ঞান। তো আমরা এই যে রুটস যেটা আছে, এই 3টে শব্দ থেকে মোটামুটি বুঝতে পারছি যে জিওমরফোলজি মানে হচ্ছে কি, যে এমন একটি ডেসক্রিপশন অর স্টাডি বা শাস্ত্র বা বিজ্ঞান যেটি ভূমিরূপের বিভিন্ন আকৃতি নিয়ে আলোচনা করে। কি রকম আলোচনা? ভূমিরূপের যে সমস্ত নতুন নতুন ভূমিরূপ উদ্ভব হচ্ছে, তার পরিবর্তন হচ্ছে, পরিবর্তনের প্রক্রিয়া কি, এই সমস্ত নিয়ে আলোচনা করে। তাহলে জিওমরফোলজি মানে কি সেটা আমরা বুঝলাম। তা এক কথায় জিওমরফোলজি ইজ আ সিগনিফিকেন্ট পার্ট অফ জিওগ্রাফি, ভূগোলের একটি বিশেষ অংশ। মানে জিওমরফোলজি মানে সেটা অবশ্যই ভূগোল বা জিওগ্রাফি, কিন্তু জিওগ্রাফি মানেই সেটা জিওমরফোলজি হবে তার কোনো মানে নেই। তো এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে জিওমরফিক প্রসেসেস, অর্থাৎ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি। জিওমরফিক প্রসেসেস কি বলছে? The formation
ডেভেলপমেন্ট অ্যান্ড ডিফরমেশন, এই তিনটে শব্দ খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে হবে। দ্য ফরমেশন, development and deformation of landforms on the surface of the earth are a continuous process which is due to continuous influence of internal or endogenetic forces and external or exogenetic forces। এই দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে হবে। The internal and external forces causing stresses and chemical action on earth materials and bringing about changes in the configuration of the surface of the earth known as geomorphic processes। এর বাংলাটা কি? পৃথিবীর জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত ক্রিয়াশীল যে সকল অন্তর্জাত ও বহির্জাত শক্তিসমূহ ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায় শিলামণ্ডলে বিভিন্ন ভূমিরূপের উদ্ভব, পরিবর্তন, বিবর্তন ও বিনাশ সাধন করে থাকে, তাদের একত্রে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলা হয়। এখানে আমরা দুটি শব্দ পাচ্ছি, একটা কি অন্তর্জাত, বাংলার ক্ষেত্রে অন্তর্জাত ও বহির্জাত শক্তি, ইংরেজিতে কি পেয়েছি এক্সটার্নাল অর এক্সোজেনেটিক অ্যান্ড ইন্টারনাল অর এন্ডোজেনেটিক। ইন্টারনাল বা এন্ডোজেনেটিক বা অন্তর্জাত শক্তি হচ্ছে যেগুলো ভূপৃষ্ঠের বহু নিচে ডিপ উইদিন দ্য আর্থ সংগঠিত হয়, তার ফলে যেগুলো বিভিন্ন পরিবর্তন সাধন করে থাকে, যেগুলো আমরা চোখে দেখতে পাই, যেগুলো আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য হয়। আর এক্সটার্নাল যেগুলো এক্সোজেনেটিক বা বহির্জাত শক্তি, সেগুলো হচ্ছে যেগুলো বিভিন্ন প্রাকৃতিক এজেন্টস থাকে, প্রাকৃতিক ক্ষয়কারী শক্তি, তাদের প্রভাবে ভূমিরূপের যে পরিবর্তন হয়ে থাকে, লাইক অ্যাজ গ্লেশিয়ার, রিভার, ওশান ওয়েভ বা কারেন্ট, গ্রাউন্ড ওয়াটার, কি না হিমবাহ, নদী, ভৌমজল, সমুদ্র তরঙ্গ, এদের ক্ষয় কার্য এবং ক্ষয় বিনাশ এবং সঞ্চয় কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপের পরিবর্তন সাধিত হয়। এক্ষেত্রে যে ফরমেশন, ডেভেলপমেন্ট, ডিফরমেশন যে প্রক্রিয়াটা চলছে, অর্থাৎ উদ্ভব হচ্ছে, তার পরিবর্তন বা বিনাশ হচ্ছে, এবং তার পরিবর্তন বিবর্তন হচ্ছে, তারপরে বিনাশ হচ্ছে। ঠিক ধরতে গেলে বিনাশের পর সেটা আবার পুনরায় নতুন করে একটা ভূমিরূপ হয় একটা সময়ের পর, মানে ডিফরমেশনের পর সেটা রিফরমেশন হয়। সুতরাং এটা একটা সাইকেলিং প্রসেস। সুতরাং ফরমেশন, তারপর ডেভেলপমেন্ট হচ্ছে, তারপর ডিফরমেশন হচ্ছে। এইটুকু আমরা ডেফিনেশনে বলছি। মূলত আরো গভীরে যদি যাওয়া যায় তাহলে আমরা জানতে পারবো যে এটা আসলে সাইকেলিক প্রসেস, যুগ যুগ ধরে চলছে। যদিও সাইকেলিক প্রসেসটা খুব দ্রুত নয়, খুব ধীরে ধীরে যুগে যুগে এটি সাধিত হয়। এবার আমাদের আলোচ্য বিষয় ভূমিরূপ গঠনকারী যে প্রক্রিয়া, অর্থাৎ জিওমরফিক যে প্রসেসগুলো, তার বিভিন্ন বিভাজন, তার ভাগ। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলিকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়। ব্রড ডিভিশন যদি করি, ভাগটি হচ্ছে কি পার্থিব প্রক্রিয়া বা টেরেস্ট্রিয়াল প্রসেস এবং এক্সট্রা টেরেস্ট্রিয়াল প্রসেস বা মহাজাগতিক প্রক্রিয়া। মহাজাগতিক প্রক্রিয়াটা কি? যখন উল্কা বা ধূমকেতু পৃথিবীর ওপর এসে পড়ে, তার ফলে পৃথিবীর ভূপৃষ্ঠের যদি কোনো রকম পরিবর্তন সাধিত হয়, সেটা হচ্ছে মহাজাগতিক প্রক্রিয়া বা এক্সট্রা টেরেস্ট্রিয়াল প্রসেস। যদি এখানে উল্লেখ্য যে এর ভূমিকা তেমন গুরুত্বপূর্ণ নয়, বা এই ধূমকা বা উল্কেতু পৃথিবীর বুকে আছড়ে পড়ার ঘটনা খুব রেয়ার, আর সেগুলো আছড়ে সাধারণত পড়ার আগেই সেগুলো বায়ুমণ্ডলে পুড়ে যায়। আর যখন একান্তভাবে চলে আসে পৃথিবীর পৃষ্ঠে, তখন যে পরিবর্তন সাধিত হয় সেটাও নগণ্য, খুব বেশি নয়। আমাদের মূল আলোচ্য জায়গাটা হচ্ছে পার্থিব প্রক্রিয়া বা টেরেস্ট্রিয়াল প্রসেস। এই পার্থিব প্রক্রিয়া বা টেরেস্ট্রিয়াল প্রসেসকে আমরা দুভাগে ভাগ করছি। অন্তর্জাত প্রক্রিয়া বা ভূবিপর্যয় যেটাকে বলছে। অন্তর্জাত প্রক্রিয়া মানে হচ্ছে এন্ডোজেনেটিক বা এন্ডোজেনিক বা ইন্টারনাল প্রসেস। আর বহির্জাত প্রক্রিয়া হচ্ছে এক্সোজেনেটিক বা এক্সোজেনিক বা এক্সটার্নাল প্রসেস। এটাকে পর্যায়ন বা গ্রেডেশন বলে। এই দুটোর ভাগ মূলত কি? যেটা হচ্ছে পৃথিবীর ভূপৃষ্ঠের ওপর, অর্থাৎ আর্থ সারফেসের ওপর যেগুলো ঘটে, যেগুলো আমরা আমাদের ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারি, চোখে দেখতে পাই, সেগুলি হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। আর যেটা ডিপ উইদিন দ্য আর্থ, অর্থাৎ আর্থ সারফেসের নিচে বহু যুগ ধরে ধীরে ধীরে সংগঠিত হয়, সেগুলি হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া।
অন্তর্জাত প্রক্রিয়াকে ভূবিপর্যয় বা ডায়াস্ট্রফিজম বলে। ডায়াস্ট্রফিজম শব্দটি এসেছে গ্রিক শব্দ ডায়াস্ট্রফ থেকে, যার অর্থ হচ্ছে ডিফর্মেশন। ডিফর্মেশন বা কেন বলছে ডিফর্মেশন? কারণ যে জিওটেকটনিক যে প্রক্রিয়াগুলো হয়, অর্থাৎ ভূ অভ্যন্তরের যে প্রক্রিয়াগুলো হয় বহুদিন ধরে ধীরে ধীরে সংগঠিত হয়ে এগুলো একটা সময় আর্থ যে সারফেস অর্থাৎ ভূত্বকের উপর যখন ক্রিয়া করে তখন ভূত্বক পরিবর্তিত হয় বা ডিফর্মড হয়, সেই জন্য একে ডায়াস্ট্রফিজম বলা হয়। এবং অন্তর্জাত প্রক্রিয়া বা ভূবিপর্যয় অর্থাৎ যেটি এন্ডোজেনিক ফোর্স, একে আবার দুভাগে ভাগ করছে। কি? আকস্মিক আলোড়ন বা সাডেন মুভমেন্ট এবং ধীর আলোড়ন বা স্লো মুভমেন্ট। বুঝতেই পারছি ধীর আলোড়ন মানে যেটা খুব ধীরে ধীরে হয়, আর আকস্মিক মানে যেটা হঠাৎ করে হয়। আকস্মিক আলোড়নকে আবার পুনরায় দুভাগে ভাগ করছে, সাডেন মুভমেন্টকে কি আগ্নেয়োচ্ছ্বাস বা ভলকানিজম এবং ভূমিকম্প বা আর্থকুয়েক। এবং ধীর আলোড়নকে তিন ভাগে ভাগ করছে, ভূগাঠনিক বা টেকটনিক, সমস্থিতিক বা আইসোস্ট্যাটিক এবং ইউস্ট্যাটিক। এটা আলাদা করে সেভাবে কিছু বাংলা প্রতিশব্দ সেভাবে পাওয়া যায় না। তো আগ্নেয়োচ্ছ্বাসটা কি আমরা জানি যে ভূপৃষ্ঠের যে ম্যাগমা যখন পৃথিবীর উপরিভাগে লাভা হিসেবে বেরিয়ে আসে এবং সেটা সশব্দ হতে পারে, নিঃশব্দ হতে পারে, তার মধ্যে সেটা খুব গরম লাভা থাকে, প্রচন্ড আওয়াজ হয়, ভূপৃষ্ঠ ফেটে বেরিয়ে আসে। আগ্নেয়গিরির যে জ্বালামুখ বা যেটাকে বলা হয় ক্রেটার বা কলডেরা, তার মুখ দিয়ে বেরিয়ে আসে। আর ভূমিকম্প হচ্ছে আর্থকুয়েক। এবার মাথায় রাখতে হবে, আমরা বলছি বলে এটা আকস্মিক, এটা ধীর, অর্থাৎ কোথাও যেন মনে হচ্ছে আকস্মিক যেটা সেটা ধীর নয়। হ্যাঁ, ধীর নয়, সেটা হচ্ছে কম্পারেটিভলি এটা অতটা স্লো নয়। কিন্তু মাথায় রাখতে হবে যেটা আমরা আকস্মিক বলি সেটা কিন্তু সে অর্থে আকস্মিক নয়। কারণ আগ্নেয়োচ্ছ্বাস যখন আমরা চোখের সামনে দেখতে পাই সেটা হয়তো আমাদের কাছে আকস্মিক ভাবে যেটা চোখে দেখতে পাই বা সাডেনলি অ্যাপিয়ার্ড হয়, কিন্তু মূলত এই প্রক্রিয়াটা বহুদিন ধরে ভূ অভ্যন্তরে অর্থাৎ ডিপ উইদিন দ্য আর্থ বহুদিন ধরে ধীরে ধীরে সংগঠিত হয়। একটা নলের মতো অংশ থাকে যেটাকে বলা হয় ভেন্ট, তার মধ্যে দিয়ে ম্যাগমাটা আস্তে আস্তে উপরে উঠতে থাকে। এটা খুব জটিল প্রক্রিয়া, সুতরাং এটাকে কখনোই বলতে পারি না যে সাডেন। যখন আমরা সাডেন বলছি তার মানে বুঝতে হবে আমাদের সাপেক্ষে, কিন্তু এই প্রক্রিয়াটা বহুদিন থেকেই সংগঠিত হয়। ভূমিকম্পের ক্ষেত্রেও তাই। তো ধীর আলোড়নের তিনটে ভাগ আছে, ভূগাঠনিক, সমস্থিতিক আর ইউস্ট্যাটিক। ইউস্ট্যাটিকটা কি? সমুদ্র বক্ষ অর্থাৎ সি ফ্লোর, এটা কখনো কখনো স্প্রেডেড হয়, প্রসারিত হয়, কখনো কখনো সংকুচিত হয়। এটাও আরো জটিল প্রক্রিয়া, আরো বিস্তৃত ব্যাখ্যার দাবি রাখে। এখানে অত বলার সময় বা জায়গা নেই। যেটুকু বলা যেতে পারে সেটুকু হচ্ছে যে সমুদ্রবক্ষের যখন বিস্তার ঘটে বা সংকোচন ঘটে তার সাথে সাথে সমুদ্রের যে জল ধারণ ক্ষমতা সেটারও হ্রাস বৃদ্ধি ঘটে। তার ফলে কি হয়? সমুদ্র জলতলের যে উচ্চতা অর্থাৎ সি লেভেল, এটারও হ্রাস বৃদ্ধি ঘটে। এই ব্যাপারটা পুরো ব্যাপারটা যখন সংঘটিত হয় যে মুভমেন্টের মাধ্যমে, সেটা হচ্ছে ইউস্ট্যাটিক মুভমেন্ট। আইসোস্ট্যাটিক বা সমস্থিতিক মুভমেন্ট কি? এটা হচ্ছে যে আমাদের যে ভূপৃষ্ঠের অভ্যন্তরে যে গুরুমণ্ডল আছে যেটাকে বলা হয় অ্যাস্ট্রোস্ফিয়ার, তার উপর বিভিন্ন প্লেটগুলো ভাসমান অবস্থায় থাকে, ফ্লোটিং থাকে। তো এই প্লেটগুলো কিভাবে ভাসমান হবে সেটা নির্ভর করে প্লেটগুলোর ঘনত্ব, ভর ইত্যাদির উপর। যদি ঘনত্ব বা ভর বেড়ে যায় তাহলে প্লেটগুলো অ্যাস্ট্রোস্ফিয়ারের মধ্যে একটু সিঙ্ক করে বা ডুবে যায়। যদি ঘনত্ব কমে যায় বা ভর কমে যায় সেক্ষেত্রে সেটা কিছুটা ওপরে উঠে আসে। যেমন উদাহরণ দিয়ে বলা যেতে পারে যে আইসবার্গ আমরা দেখতে পাই, আইসবার্গের বেশিরভাগ অংশটা নিচেই থাকে। টিপ অফ দ্য আইসবার্গ যেটা দেখা যাচ্ছে তার উপর যদি কোনো স্নোফল হয় তাহলে কি হবে? আইসবার্গটা একটু হলে ডুবে যাবে, সিঙ্ক করবে। আবার একইভাবে আইসবার্গের যে উপরের অংশটা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা যদি উপরের অংশটা একটু গলে যায় তাহলে আইসবার্গ যেটা আছে সামগ্রিকভাবে একটু উপরে উঠে আসবে। এই ব্যাপারটা নিয়ে আলোচনা করে আইসোস্ট্যাসি, এবং এই মুভমেন্টটার নাম হচ্ছে আইসোস্ট্যাটিক মুভমেন্ট বা সমস্থিতিক মতবাদ। এবং ভূগাঠনিক বা টেকটনিক, এটা হচ্ছে আমাদের যে চ্যাপ্টারটা আমরা পড়তে চলেছি তার মধ্যে এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এইটার যে ভাগগুলো আছে সেগুলো নিয়ে পরবর্তীকালে আলোচনা হবে এই চ্যাপ্টারে। ভূগাঠনিক বা টেকটনিক মুভমেন্টকে আবার দুভাগে ভাগ করছে, কি? মহীভাবক আলোড়ন এবং গিরিজনীয় আলোড়ন। মহীভাবক আলোড়ন হচ্ছে এপিরোজেনিক মুভমেন্ট। এপিরোজেনিক শব্দটি এসেছে দুটি শব্দ থেকে, এপিরস এবং জেনেসিস। এপিরস শব্দটির অর্থ হচ্ছে কন্টিনেন্ট, যার মাধ্যমে কন্টিনেন্ট বা মহাদেশ উৎপন্ন হয়। সেই মুভমেন্টটার নাম হচ্ছে এপিরোজেনিক মুভমেন্ট।
অপরপক্ষে গিরিজনী আলোড়ন, এটা বাংলা ইংরাজিটা হচ্ছে ওরোজেনিক মুভমেন্ট। ওরোজেনিক শব্দটা এসছে দুটো শব্দ থেকে, ওরস মানে হচ্ছে মাউন্টেন, আর জেনিক শব্দটা এসছে জেনেসিস থেকে, যার অর্থ হচ্ছে ফর্মেশন। অর্থাৎ বুঝতেই পারছি যে আলোড়নের মাধ্যমে পর্বতমালা উৎপন্ন হয় সেইটাকে বলছে গিরিজনী আলোড়ন। এবার মহিমাবক আলোড়নকে আবার দুভাগে ভাগ করছি। গিরিজনী আলোড়নকে আবার দুভাগে ভাগ করা যায়। প্রসঙ্গত উল্লেখ্য, মহিমাবক আলোড়ন ক্রিয়া করে ভার্টিক্যালি, উল্লম্ব ভাবে, আর গিরিজনী আলোড়ন ক্রিয়া করে অনুভূমিক বা হরাইজন্টাল ভাবে। অর্থাৎ ভার্টিক্যালি বলতে এইরকম ভাবে আছে, সেটা হয় ওপরের দিকে চাপ ফেলছে, নতুবা সেটা ওপর থেকে নিচের দিকে চাপ ফেলছে। এবং এর ভিত্তিতে একে আবার দুভাগে ভাগ করছে, ঊর্ধ্বমুখী প্রক্রিয়া বা আপওয়ার্ড মুভমেন্ট এবং নিম্নমুখী প্রক্রিয়া বা ডাউনওয়ার্ড মুভমেন্ট। একইভাবে গিরিজনী আলোড়ন কিভাবে ক্রিয়া করছে, হরাইজন্টালি, অর্থাৎ এইরকম ভাবে। সেটা হয় কি হয় দুদিকে চলে যাচ্ছে, এরকম আছে দুদিকে চলে যাচ্ছে, অথবা পরস্পর মুখোমুখি হচ্ছে। যখন মুখোমুখি হচ্ছে তখন সংকোচন হয়, কম্প্রেশনাল ফোর্স, এবং যখন সেটা দুটো ভিন্ন দিকে চলে যায় তখন সেটাকে বলছে টেনসাইল ফোর্স বা প্রসারণকারী শক্তি। এবং মহিমাবক আলোড়নের যে ঊর্ধ্বমুখী প্রক্রিয়া এবং নিম্নমুখী প্রক্রিয়া, তার ফলে কি হয়, আপওয়ার্ড মুভমেন্ট। তার ফলে কন্টিনেন্টের কি হয়, কোন একটা জায়গা উত্থিত হলো, এবং উত্থানটা দু রকম হয়। কন্টিনেন্ট বা মহাদেশের সামগ্রিক অংশ বা তার একটা পার্ট উত্থিত হতে পারে, আর আরেকটা ভাগ হচ্ছে যেগুলো উপকূলীয় ভাগ, অর্থাৎ কোস্টাল এরিয়া, সেই জায়গাটা উত্থিত হতে পারে। এই রকম উত্থান যখন ঘটে তখন তাকে বলা হয় ইমার্জেন্স, EMERGENC। একইভাবে নিম্নমুখী যে প্রক্রিয়া সেটাও দুভাবে হতে পারে। একটা হচ্ছে নিম্নমুখী প্রক্রিয়া মানে বুঝতেই পারছি অবনমন, কোনো মহাদেশের সামগ্রিক অংশ বা তার একটা পার্ট বা অংশ নিচে নেমে যেতে পারে, সেটাকে বলা হয় সাবসিডেন্স। আবার কোস্টাল এরিয়া, মহাদেশের যেগুলো উপকূলীয় ভাগ, সেই অংশটা যদি কখনো নেমে যায় অর্থাৎ সমুদ্রে নিমজ্জিত হয়ে যায় তখন তাকে বলা হয় সাবমার্জেন্স। তাহলে বহির্ভাবক আলোড়নের যে দুটি ভাগ, অর্থাৎ ঊর্ধ্বমুখী প্রক্রিয়া এবং নিম্নমুখী প্রক্রিয়া, এই দুটোর আলোচনা করে দেখে আমরা বুঝতে পারলাম এই অধ্যায়ের পরবর্তীতে যে অংশগুলো আসবে, অর্থাৎ পর্বত, মালভূমি এবং সমভূমি, তাদের উৎপত্তি, তাদের বৈশিষ্ট্য ইত্যাদি ইত্যাদি। যখন মালভূমি এবং সমভূমি পড়ব তখন আমাদের বহির্ভাবক আলোড়ন, তার ঊর্ধ্বমুখী নিম্নমুখী প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে হবে। এবং একইভাবে যখন পর্বত পড়ব তখন আমাদের এই গিরিজনী আলোড়ন বা ওরোজেনিক মুভমেন্ট নিয়ে পড়াশোনা করতে হবে। এবার আবার পিছনে ফিরে যায়, যে পার্থিব প্রক্রিয়া থেকে অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া দুভাগে ভাগ করেছিলাম, এবং অন্তর্জাত প্রক্রিয়াটা নিয়ে এতক্ষণ আলোচনা হলো। একইভাবে বহির্জাত প্রক্রিয়া বা পর্যায়ন, এই অংশটা নিয়ে বলতে গেলে বহির্জাত প্রক্রিয়া মানে এন্ডোজেনেটিক প্রসেস, যেটা বাইরে হচ্ছে, বাইরে মানে কার বাইরে না, যেটা আর্থ সারফেসের উপরে হচ্ছে, অর্থাৎ আমরা চোখে দেখতে পাচ্ছি। এটাকে আমরা পর্যায়ন বা গ্রেডেশনও বলছি। G.K. গিলবার্ট প্রথম গ্রেড শব্দটি আবিষ্কার করেন। পর্যায়ন কেন বলছি, এটাকে যদি খুব সরলীকৃত ভাবে বোঝার চেষ্টা করি তাহলে হবে, কোন একটা জায়গায় হয়তো মাটির উঁচু ঢিপি আছে, এবার আমরা কোদাল দিয়ে সেই উঁচু ঢিপিটাকে কাটতে শুরু করলাম। কেটে কেটে যেটা আমরা উদ্বৃত্ত যে মাটিগুলো পেলাম, সেই মাটিটা পার্শ্ববর্তী যে নিচু অঞ্চল সেখানে সেগুলো দিয়ে ভরাট করলাম। তার ফলে কি হবে, আগের যে উঁচু অংশটা ছিল সেটা নিচু হবে, তার উচ্চতা কমবে, এবং তার পার্শ্ববর্তী যে অপেক্ষাকৃত নিচু অংশটি ছিল তার উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। তাহলে কোথাও যেন একটা সমতলীকরণের একটা প্রয়াস আছে। সমতলীকরণ মানে কি, যেন আস্তে আস্তে জায়গাটা প্লেন হয়ে যাচ্ছে, এই ব্যাপারটাকেই বলা হয় গ্রেডেশন। এই গ্রেডেশন বা পর্যায়ন এবং যে বহির্জাত প্রক্রিয়াগুলিকে, এগুলিকে তিন ভাগে ভাগ করছে, কি, অবরোহণ বা ডিগ্রেডেশন, তারপর আরোহণ বা অ্যাগ্রেডেশন, তারপর জৈবিক প্রক্রিয়া বা বায়োলজিক্যাল প্রসেস। বায়োলজিক্যাল প্রসেসটা যদি সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সেটাই আগে বলে দিই। বায়োলজিক্যাল প্রসেস হচ্ছে মানুষ, উদ্ভিদ, অর্থাৎ যেগুলো লিভিং এজেন্ট যারা আছে তারা যখন ভূমিরূপের বিভিন্ন প্রক্রিয়া সাধন, ভূমিরূপের পরিবর্তন সাধন করে থাকে, সেটা হচ্ছে জৈবিক প্রক্রিয়া। এটা খুব নগণ্য, এটা সেভাবে ভূমিরূপের যে সার্বিক পরিবর্তনের ক্ষেত্রে এদের ভূমিকা বেশি নয়। এবার অবরোহণ আর আরোহণটা কি, এই যে বললাম প্রথমে যে কোনো একটা জায়গা থেকে যেন ভূমিরূপের উচ্চতা হ্রাস পাচ্ছে, ক্ষয় হচ্ছে, এই ক্ষয় প্রক্রিয়াটা হচ্ছে অবরোহণ বা ডিগ্রেডেশন, এবং সেটা ক্ষয় পেয়ে যখন পার্শ্ববর্তী অঞ্চলে জমা হচ্ছে সেটা হচ্ছে আরোহণ। তো অবরোহণকে তিন ভাগে ভাগ করছে, কি, ক্ষয় বা ইরোশন, আবহবিকার বা ওয়েদারিং, এবং পুঞ্জ ক্ষয় বা মাস ওয়েস্টিং। ক্ষয়টা কি, যেগুলো গতিশীল যে ভূমিরূপ পরিবর্তনকারী যে সমস্ত শক্তিগুলি আছে,
অর্থাৎ নদী প্রবাহ, হিমবাহ প্রবাহ, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, ভৌমজল, এইগুলো যখন ভূমিরূপের উপর বিভিন্ন ক্ষয়কারী তাদের নিজস্ব ক্ষয়কারী প্রক্রিয়ার ফলে ভূমিরূপের ক্ষয় করে থাকে, সেইটা হচ্ছে ক্ষয় বা ইরোশন। আবহবিকারটা কি? আবহবিকারটা হচ্ছে যখন কোনো স্থিতিশীল যে সমস্ত ক্ষয়কারী যে শক্তিগুলো আছে, সেগুলো কি টেম্পারেচার বা উষ্ণতা হতে পারে, সেগুলো হতে পারে গ্যাস, সেগুলো হতে পারে বৃষ্টিপাত বা রেনফল। এইগুলো যখন কোনো একটা অঞ্চলের ভূমিরূপের ক্ষয় করে, সেটা কি হতে পারে? ভূমিরূপের যে তারতম্য হয়, তাপমাত্রার তারতম্য হয়, তার ফলে হয় বিভিন্ন কারণ আছে। পরবর্তী অধ্যায় আমাদের আছে আবহবিকার, সেখানে আমরা এর নিয়ে ডিটেলে পড়বো। মূল ব্যাপারটা হচ্ছে যেগুলো হচ্ছে স্থিতিশীল যে সমস্ত ক্ষয়কারী শক্তি, তার প্রভাবে আবহবিকার সংঘটিত হয়। আর পুঞ্জক্ষয় কি? মাস ওয়েস্টিং। এটা হচ্ছে যেগুলো ঢালু জায়গায় অভিকর্ষ প্রভাবে বা গ্র্যাভিটেশনাল ফোর্সের প্রভাবে যে সমস্ত ক্ষয় হয়, এটা একরকম ক্ষয় বলা যেতে পারে, সেটাকে বলা হয় পুঞ্জক্ষয়। এবার এই যে ক্ষয়গুলো হলো, সেই ক্ষয়জাত পদার্থগুলো ট্রান্সপোর্টেড হচ্ছে, পরিবাহিত হচ্ছে। কার মাধ্যমে পরিবহন হচ্ছে? নদীর মাধ্যমে হতে পারে, নদীর তলদেশ দিয়ে গড়িয়ে যাচ্ছে, নদীর মধ্যে দিয়ে ভাসমান অবস্থায় যেতে পারে, নদীর মধ্যে দ্রবীভূত হয়ে যেতে পারে। একইভাবে হিমবাহ দ্বারা প্রবাহিত হতে পারে। হিমবাহ নিজস্ব একটা বহন প্রক্রিয়া আছে, সেটা হিমবাহের কার্যপ্রণালীতে আমরা জানতে পারবো। বায়ু বহন করতে পারে, ভৌমজল বহন করতে পারে, সমুদ্র তরঙ্গ বহন করতে পারে। তো এই ট্রান্সপোর্টেশন বা বহনের পরে এই ক্ষয়জাত পদার্থগুলো আবার অন্যত্র কোনো একটা জায়গায় গিয়ে সঞ্চিত হয়। এই যে সঞ্চয় হলো, এটাকে বলছে আরোহণ বা অ্যাগ্রেডেশন। এগুলোকে আবার ভাগ করা যায় বিভিন্ন ভাগে। কিরকম? সঞ্চয়জাত ভূমিরূপ কাদের? ডিপোজিশনাল ওয়ার্ক অফ উইন্ড, বাই এয়ার, রিভার, গ্লেশিয়াল, ওশান কারেন্ট, গ্রাউন্ড ওয়াটার। এই যে প্রত্যেকটা পৃথক ক্ষয়কারী শক্তি, তারা আবার বহন করছে, তারাই আবার অন্যত্র কোথাও সঞ্চয় করছে। এই প্রক্রিয়াটা পুরোটা হচ্ছে আরোহণ প্রক্রিয়া। তো গোটাটা মোটামুটি ভাগ করলে দেখা যাচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। তার দুটি ভাগ: পার্থিব মহাজাগতিক, টেরেস্ট্রিয়াল, এক্সট্রাটেরেস্ট্রিয়াল। পার্থিব দুটো ভাগ: অন্তর্জাত বা এন্ডোজেনেটিক, এবং আরেকটি হচ্ছে বহির্জাত বা এক্সোজেনেটিক। অন্তর্জাতকে দুভাগে ভাগ করছি: আকস্মিক বা সাডেন, এবং ধীর বা স্লো। সাডেন যেটা, তাকে আবার দুভাগে ভাগ করা যায়: আগ্নেয়গিরির যে উচ্ছ্বাস, ভলকানিজম, এবং ভূমিকম্প বা আটকে। ধীর আলোড়নকে আবার তিন ভাগে ভাগ করছি: ভূগাঠনিক, টেকটনিক, সমস্থিতিক বা এক্সোস্ট্যাটিক, ইউস্ট্যাটিক। ভূগাঠনিককে দুভাগে ভাগ করছি: মহীভাবক বা এপিরোজনিক মুভমেন্ট বা আলোড়ন, এবং গিরিজনিক বা ওরোজনিক মুভমেন্ট। এবং এই দুটোকে আবার দুভাগে ভাগ করছে পৃথক ভাবে। একইভাবে বহির্জাতকে ভাগ করছে তিন ভাগে: অবরোহণ, আহরণ, জৈবিক প্রক্রিয়া, অর্থাৎ ডিগ্রেডেশন, অ্যাগ্রেডেশন বা বায়োলজিক্যাল প্রসেস। এতক্ষণ ধরে যেটা আলোচনা হলো, সেখানকার কয়েকটি বিশেষ জায়গা একটু জোর দিয়ে আরেকবার দেখে নিলে বোধহয় ভালো হয়। যেমন ডায়াস্ট্রফিজম, আইসোস্ট্যাসি, এপিরোজেনিক, ওরোজেনিক, এই প্রত্যেকটি শব্দের একটু রুট আছে। তো রুটগুলো কি? ডায়াস্ট্রফিজম আর কথাটি এসেছে ডায়াস্ট্রফ থেকে, DIASTROPHE। এর অর্থ, ইংরাজি অর্থ হচ্ছে ডিফরমেশন বা ডিস্টরশন। এটি গ্রিক শব্দ। আইসোস্ট্যাসিটি এসছে দুটি শব্দ থেকে, একটি হচ্ছে আইসস, ISOS, যার অর্থ হচ্ছে ইকুয়াল, এবং স্ট্যাসিস, STASIS, যার অর্থ হচ্ছে স্ট্যান্ড স্টিল। এবং এপিরোজেনিক এবং ওরোজেনিক, এই দুটির ক্ষেত্রে এপিরস শব্দটির অর্থ হচ্ছে কন্টিনেন্ট বা মহাদেশ, এবং ওরাস শব্দটির অর্থ হচ্ছে মাউন্টেন বা পর্বত। এবং জেনেসিস দুটি শব্দের ক্ষেত্রেই শেষের অংশ যেটা আছে সেটা জেনিক, মানে সেটা জেনেসিস থেকে এসছে, যার অর্থ হচ্ছে অরিজিন বা সৃষ্টি। তাহলে যখন মহাদেশ সৃষ্টি নিয়ে যখন আলোচনা হয়, যে মুভমেন্ট মহাদেশ সৃষ্টি করে সেটা হচ্ছে এপিরোজেনিক মুভমেন্ট, এবং পর্বত সৃষ্টি করে যে মুভমেন্ট সেটা হচ্ছে ওরোজেনিক মুভমেন্ট। এপিরোজেনিক মুভমেন্ট ভার্টিক্যালি ক্রিয়া করে, ইট অ্যাক্টস ভার্টিক্যালি, ওরোজেনিক মুভমেন্ট অ্যাক্টস হরাইজন্টালি। এবং এপিরোজেনিক মুভমেন্ট দেখা যাচ্ছে হয় উপর দিকেও ক্রিয়া করছে, এটা ভার্টিক্যালি, বা তলার দিকে ফোর্স দিচ্ছে, সেটাও ভার্টিক্যালি। উপর দিকে ক্রিয়া করলে কি হয়? ইমার্জেন্স হয়। তলার দিকে ক্রিয়া করলে হয় সাবসিডেন্স এন্ড অথবা সাবমার্জেন্স। একইভাবে ওরোজেনিক মুভমেন্ট যেহেতু ভার্টিক্যালি না হয় হরাইজন্টালি ক্রিয়া করছে, সেক্ষেত্রে দু রকম হয়। যখন পরস্পর একই মুখী ক্রিয়া করছে, এদিক থেকে আসছে, ওদিক থেকেও আসছে, সেক্ষেত্রে কি হয়? ফোল্ডেড মাউন্টেন হয় বা ভঙ্গিল পর্বত।
একইভাবে যদি একটা কোনো কাপড় রেখে বা গামছা রেখে আমরা দুপাশ থেকে সেটাকে প্রেসার দিলাম, কম্প্রেস করলাম, কি হয় মাঝখানটা যেন উঁচু নিচু হয়ে যায়। এক্ষেত্রে সেই একই ক্রিয়া সংঘটিত হয়। আবার হরাইজন্টালি ক্রিয়া করলে সবসময় কম্প্রেশন হবে তার কোনো মানে নেই। এমনও হতে পারে যে ফোর্সটা বিপরীতমুখী হচ্ছে, সেক্ষেত্রে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, সেক্ষেত্রে কি হয় চির ধরে বা ফাটল ধরে বা চ্যুতি তৈরি হয়। চ্যুতি বলতে ফল্ট বা কখনো ফ্র্যাকচার হয়, র্যাপচার হয়, এইরকম ভূমিরূপ তৈরি হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব ডিফারেন্ট অর্ডারস অফ রিলিফ। এন স্টলার একজন ভূবৈজ্ঞানিক, তিনি ভূমিরূপগুলিকে দুটি মূলত ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে প্রাইমারি রিলিফ আর একটি হচ্ছে ম্যাচিওর রিলিফ। প্রাইমারি রিলিফ হচ্ছে প্রাথমিক ভূমিরূপ, যেগুলো হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া যে সমস্ত আছে, এন্ডোজেনেটিক প্রসেসের ফলে প্রথমে যে সমস্ত ভূমিরূপ তৈরি হয়েছিল, এবং এরপরে বহির্জাত প্রক্রিয়াগুলির ফলে বিভিন্ন প্রাকৃতিক ক্ষয়কারী শক্তির ক্ষয় কার্য, তাদের বহন কার্য, তাদের সঞ্চয় কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপ গঠিত হয়েছে সেগুলিকে বলছেন ম্যাচিওর রিলিফ বা পরিণত ভূমিরূপ। রিলিফ বলতে এখানে ভূমিরূপ বোঝাচ্ছে। একইভাবে এ মিলার, তিনি একজন ভূমিরূপ বিজ্ঞানী, তিনি ডিভাইডেড দ্য ল্যান্ডফর্মস ইন 3 ক্যাটাগরিজ অ্যাকর্ডিং টু দ্য টাইম অফ দেয়ার অরিজিন। ভূমিরূপগুলো কোন সময় উৎপত্তি হয়েছে সেই তাদের মানে ক্রোনোলজিক্যালি তাদের যদি একটা ভাগ করা যায় সেই মতো উনি ভাগ করেছেন। ফার্স্ট অর্ডার রিলিফ, সেকেন্ড অর্ডার রিলিফ, থার্ড অর্ডার রিলিফ। প্রথম শ্রেণীর ভূমিরূপ, দ্বিতীয় শ্রেণীর ভূমিরূপ ও তৃতীয় শ্রেণীর ভূমিরূপ। প্রথম শ্রেণীর ভূমিরূপে কন্টিনেন্টাল, ওশিয়ানিক দুটি ভাগে ভাগ করা যায়। কন্টিনেন্টে আছে মাউন্টেন, বেলস, শিল্ড ইত্যাদি ইত্যাদি। শিল্ড মানে হচ্ছে প্রাচীন মালভূমি। ওশিয়ানিক ভাগে আছে কন্টিনেন্টাল সেলফ, কন্টিনেন্টাল স্লোপ, ডিপ সি ফ্লোর ইত্যাদি ইত্যাদি। সেকেন্ড অর্ডার রিলিফকে 3 ভাগে ভাগ করছে, সেটা হচ্ছে কি মাউন্টেন পর্বত, প্লেটো বা মালভূমি এবং প্লেন বা সমভূমি। মাউন্টেনকে 4 ভাগে ভাগ করা যায়, ফোল্ড, ব্লক, ভলক্যানিক রেসিডিউয়াল, যেগুলো আমরা পরে আলোচনা করব, এবং প্লেটো এবং প্লেনকেও আবার 3-4 ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে টেকটনিক বা ভূগাঠনিক অনুসারিতাদের ভাগ, ইরোশনাল প্লেটো এন্ড প্লেনস, এটা হচ্ছে ক্ষয়জাত মালভূমি এবং সমভূমি সমূহ, এবং ডিপোজিশনাল প্লেটোস এবং প্লেনস অর্থাৎ সঞ্চয়জাত মালভূমি এবং সমভূমি সমূহ, এবং আরো কিছু ছোট ছোট ভাগ আছে, এই জন্য আদার্স আছে। আর তৃতীয় শ্রেণীর ভূমিরূপ হচ্ছে স্মলার পার্ট অফ দ্য সেকেন্ড অর্ডার রিলিফ, অর্থাৎ কিনা বিভিন্ন ক্ষয়কার্য সঞ্চয় কার্যের ফলে যেগুলো গঠিত হয়, যেমন নদী, হিমবাহ, বায়ু, তাদের যে ক্ষয়কার্য সঞ্চয় কার্যের ফলে হয়, সার, করি, ডেল্টা বা বদ্বীপ, রাবড়ে খাবার মোড়ে ইত্যাদি ইত্যাদি।